বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রভাষক তাপস রশিদ, আলমনার সরকারি কলেজ, সমাজবিজ্ঞান বিভাগ। অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমি আলোচনা করব সমাজবিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায় সামাজিক প্রতিষ্ঠান। সামাজিক প্রতিষ্ঠানের ভিতরে আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠ্যপুস্তকে তিনটি বিষয় পড়ানো হয়: বিবাহ, পরিবার এবং জ্ঞাতি সম্পর্ক। আজকে আমি তোমাদের আলোচনা করব বিবাহ। বিবাহ কি এবং বিবাহের প্রকারভেদ বা বিবাহের প্রকারণ সমূহ, তাই না? সমাজবিজ্ঞানী ইয়ার গ্রোভস বলছেন, বিবাহ এমন এক দুঃসাহসিক বন্ধুত্ব যার আইনগত রেজিস্ট্রেশন এবং সামাজিক গোষ্ঠীর সমর্থন আছে। সমাজবিজ্ঞানী এবং নৃবিজ্ঞানী এলিস মর্গান তিনি বলেছেন, বিবাহ হলো আইনসঙ্গত গণিকাবৃত্তি। তিনি তার অ্যানসিয়েন্ট সোসাইটি গ্রন্থে পরিবারের উৎপত্তি, বিবর্তন এবং বিকাশ নিয়ে আদিবাসীদের উপরে গবেষণা করতে গেলে তিনি এই কথাটি বলেছিলেন। দেখো প্রিয় শিক্ষার্থীরা, বিবাহের সর্বজন কোনো স্বীকৃত সংজ্ঞা পাওয়া মুশকিল, কারণ স্থান, কাল, পাত্রভেদে বিবাহের সংজ্ঞা পার্থক্য পরিলক্ষিত হয়। বিভিন্ন সমাজ, বিভিন্ন রাষ্ট্র, বিভিন্ন ধর্মে, বিভিন্ন স্থানে বিভিন্ন বিবাহ বিভিন্ন রকম। তারপরও সমাজবিজ্ঞানীরা বিবাহের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছে। আমরা আমাদের ভাষায় আমরা যদি বলি বিবাহ কি, বিবাহ হলো নারী ও পুরুষের একটি বৈধ সম্পর্ক, যেখানে রাষ্ট্রীয় অনুমোদন থাকতে হবে, রাষ্ট্রীয় আইনের অনুমোদন থাকতে হবে, সামাজিক গোষ্ঠীর সমর্থন থাকতে হবে এবং ধর্মের অনুশাসন থাকতে হবে। অর্থাৎ রাষ্ট্রের নিয়ম মেনে, সামাজিক গোষ্ঠীর সমর্থন নিয়ে এবং ধর্মীয় অনুশাসন মেনে কোনো পুরুষ এবং মহিলা একসাথে থাকার যে অনুমতি, সেটাই হলো বিবাহ। আমরা এখন আলোচনা করব বিবাহের প্রকরণ বা প্রকারভেদ সম্পর্কে। প্রথমেই আমরা আলোচনা করব একক বিবাহ কি। একক বিবাহ। একক বিবাহ বলতে আমরা কি জানি? একক বিবাহ বলতে বোঝায় একজন পুরুষ এবং একজন নারী যখন সামাজিক, রাষ্ট্রীয় এবং ধর্মীয় অনুশাসন মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাকে আমরা একক বিবাহ বলে থাকি। বর্তমান সমাজ ব্যবস্থায় সাধারণত আমরা একক বিবাহ বলে এখন সবচেয়ে বেশি পরিচিত, এবং সভ্য পরিশীলিত সমাজের একক রূপ এখন একক বিবাহ। তবে প্রাচীন কালো খাদ্য সংগ্রহ অর্থনীতি এবং প্রাচীন অর্থনীতিতে একক বিবাহের উদাহরণ পাওয়া যায়, যেমন ভেদ্দা, আন্দামান, ইউরোপীয় উপজাতিদের ভিতরে এই একক বিবাহ প্রথা ছিল। তবে সেই বিবাহ প্রথা ছিল খুব ক্ষণস্থায়ী, সাধারণত সন্তান জন্মদানের পরেই সেই সম্পর্কটা ভেঙে যেত। এরপরে আমরা আলোচনা করব বহু বিবাহ। বহু বিবাহ সরলাল বহুস্ত্রী বিবাহ, সরলাল পলিজিনি অথবা বহু শালিকা বিবাহ অথবা বহু স্বামী বিবাহ। এটা আমরা বহু শালিকা বিবাহ বলতে পারি। বহু স্ত্রী বিবাহটা কি? বহু স্ত্রী বিবাহ বলতে আমরা সাধারণত সবাই জানি যে একজন পুরুষের যখন একের অধিক স্ত্রী থাকে, একজন পুরুষ যখন একের অধিক
কোনো নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাকে আমরা বলি বহু স্ত্রী বিবাহ। এই বহু স্ত্রী বিবাহ প্রথা বিভিন্ন সমাজে ছিল। আফ্রিকা, আমাদের নিকট প্রাচ্য, মালয়, এইসব দেশে বহু বিবাহ প্রথা ছিল। বিশেষ করে আমাদের মুসলিম সমাজে এই বহু স্ত্রী বিবাহ প্রথা দেখা যায়। তবে মুসলিম নিয়ম অনুযায়ী একজন পুরুষ সর্বাধিক চারটা বিয়ে করতে পারে। তবে ইসলামী নিয়ম অনুপাতে তাদের প্রতিটা স্ত্রীকে সমান মর্যাদা দেওয়ার স্বার্থে সেই বিবাহ করতে পারে। এবং আমরা দেখেছি যে আমাদের গ্রামীণ যে সমাজ ব্যবস্থা ছিল, কৃষিভিত্তিক সমাজ, এই গ্রামীণ কৃষিভিত্তিক সমাজে আমাদের কৃষিকাজ পরিচালনা করার জন্য একসময় সমাজে বহু স্ত্রী বিবাহের প্রচলন ছিল। বর্তমানে কিন্তু বহু স্ত্রী প্রথা বিবাহটা অনেকটা বিলুপ্তির পথে। এরপরে তোমরা দেখো বহু শালিকা বিবাহ। এই বহু শালিকা বিবাহটা কি? বহু শালিকা বিবাহ বলতে একজন ব্যক্তি তার স্ত্রী বাদেও স্ত্রীর বোন অথবা স্ত্রীর জ্ঞাতি সম্পর্ক কোনো বোনের সাথে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে সেই বিবাহটাকে আমরা বলবো বহু শালিকা বিবাহ। এরপরে আসছে বহু স্বামী বিবাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সমাজ ব্যবস্থার অনেক প্রাচীন বিবাহ ব্যবস্থা হলো বহু স্বামী বিবাহ ব্যবস্থা। এই বহু স্বামী বিবাহটা কোন সমাজে ছিল? বহু স্বামী বিবাহ বলতে আমরা উত্তর নাইজেরিয়া, দক্ষিণ আমেরিকার কিছু এলাকায়, মালয়, ইন্দোচীন, এইসব অঞ্চলে বহু স্বামী বিবাহ প্রথা সাধারণত দেখা যায়। আবার ভারতের নীলগিরি পাহাড়ের টোডা অঞ্চলে আমরা বহু স্বামী বিবাহের উদাহরণ পাই। এই বহু স্বামী বিবাহ প্রথাকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো ভ্রাতৃত্বমূলক আর একটা হলো অভ্রাতৃত্বমূলক। ভ্রাতৃত্বমূলক বলতে বোঝাচ্ছে যে একজন নারীর যে একাধিক স্বামী থাকবে, এই একাধিক স্বামীরা যদি পরস্পর ভাই হয় সেটা হবে ভ্রাতৃত্বমূলক। আর অভ্রাতৃত্বমূলক যদি সেই নারীর যে একাধিক স্বামী আছে তারা যদি পরস্পর ভাই না হয় সেটা হবে অভ্রাতৃত্বমূলক বিবাহ। এরপরে আমরা আলোচনা করব গোষ্ঠী বা দলগত বিবাহটা কি? গোষ্ঠী বা দলগত বিবাহ, এখানে কথার মাধ্যমেই কিন্তু প্রকাশ পাচ্ছে দলগত বিবাহ। একদল পুরুষের সাথে যখন একদল নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন সেই বিবাহ ব্যবস্থাকে আমরা বলি দলগত বা গোষ্ঠী বিবাহ। এই বিবাহের প্রচলনটা কিভাবে আসে? আমরা বিভিন্ন সমাজবিজ্ঞানী এবং নৃবিজ্ঞানীদের বিভিন্ন গ্রন্থের মাধ্যমে তাদের গবেষণা করে তারা বলেছে যে বিশেষ করে তিব্বতে বহু স্বামী গ্রহণ রীতির সময় বহু স্বামীর যে স্ত্রী ছিল সেই স্ত্রী যদি বন্ধা হয় অনেক সময় সেই স্বামীরা সেই স্ত্রীর বোনকে আবার বিয়ে করত। এইভাবে একসময় কি হয়েছে যে বহু স্বামী বিবাহ থেকে বন্ধা বোনদের বিয়ে করার সাথে সাথে এদিকে স্ত্রীর সংখ্যাও বাড়তে থাকে। কালক্রমে এবং সময়ের পরিক্রমায় এটা একসময় দলগত বিবাহতে পরিণত হয়। বিভিন্ন সমাজে এই দলগত বিবাহটা আমরা দলগত বিবাহ বা গোষ্ঠী বিবাহ দেখা যায়। মর্গান এই বিবাহ সম্পর্কেও তার বইয়ে বলে গেছে। এই দলগত বিবাহটা বিবাহের এই বহু স্বামী বিবাহের পরের রূপ, অর্থাৎ বহু স্বামী বিবাহ থেকে এই দলগত বিবাহের উৎপত্তি আমরা বলতে পারি। এরপরে আমরা আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা
অন্ত্র অন্ত্রবিবাহ। অন্ত্র মানে কি? ভিতর, নিজ। এখানে অন্ত্রবিবাহ বলতে বোঝাচ্ছে বিবাহের যারা পাত্র পাত্রী অর্থাৎ নারী এবং পুরুষ সেটা নিজ গোত্রের হতে হবে। অর্থাৎ নিজ গোত্রের ভিতরে, গোষ্ঠীর ভিতরে যদি বিবাহ অনুষ্ঠিত হয়, বিবাহ সংগঠিত হয়, সেই বিবাহকে আমরা বলবো কি বিবাহ? অন্তঃগোত্র বিবাহ অথবা অন্ত্রবিবাহ। এটা অনেক সময় অন্তঃগোত্র হয়, অন্তঃগোষ্ঠী হয়, অন্তঃগ্রাম হতে পারে। এর উদাহরণ হিসাবে আমরা কি দেখতে পারি? এর উদাহরণ হিসাবে আমরা দেখতে পারি যে পার্বত্য চট্টগ্রামের যে উপজাতি আছে ব্রো, এই উপজাতিরা অন্তঃগোত্র বিবাহে বিশ্বাসী। আবার আমাদের জাতি বর্ণ ভিত্তিক যে সনাতন ধর্মে আছে, সনাতন ধর্মে অনেক সময় এই অন্তঃগোত্র বিবাহটা দেখা যায়। অর্থাৎ তারা নিজ বর্ণের ভিতরে সাধারণত তাদের বিবাহটা হয়ে থাকে। তাহলে অন্তঃগোত্র বলতে বোঝাচ্ছে নিজ গোত্রের ভিতরে বিয়ে হতে, নিজ গোত্রের ভিতরে যে বিয়ে সংগঠিত হয় সেই বিয়েকে আমরা বলবো অন্তঃগোত্র বিবাহ। এরপরে আমরা আলোচনা করব বহিঃগোত্র বিবাহ। বহিঃবিবাহ, বহিঃবিবাহটা কি? অর্থাৎ নিজ গোত্রের বাইরে যে বিবাহ সংগঠিত হয় সেই বিবাহকে আমরা বলি বহিঃগোত্র বিবাহ। এই বহিঃগোত্র বিবাহটা বহিঃগোত্র, বহিঃগোষ্ঠী অথবা বহিঃগ্রাম হয় অনেক সময়। এই বহিঃগোত্র বিবাহটা কোন সমাজ ব্যবস্থায় ছিল? আমরা যদি প্রাচীন সমাজের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারি যে প্রাচীন টোটেম ভিত্তিক যে সমাজ ছিল, বিভিন্ন টোটেমের ভিতরে এই বহিঃগোত্র বিবাহটা দেখা যেত। তাহলে বহিঃগোত্র বিবাহটা কি হবে? নিজ গোত্রের বাইরে পাত্রপাত্রী নির্বাচন করতে হবে। অর্থাৎ নিজ গোত্রের বাইরে যদি বিয়ে হয় তাহলে নিজ গোত্রের বাইরে পাত্র হতে হবে। যদি পাত্রী এই গোত্রের হয় তাহলে পাত্র হবে অন্য গোত্রে। অর্থাৎ নিজ গোত্রের ভিতরে এই বিয়ে সংগঠিত হতে পারবে না। তাহলে অন্তঃবিবাহটা কি? অন্তঃবিবাহটা বলতে নিজ গোত্রের ভিতরে বিয়ে। আর বহিঃবিবাহটা কি? নিজ গোত্রের বা গোষ্ঠীর বাইরে যেটা বিয়ে হয় সেটাকে আমরা বহিঃগোত্র বা বহিঃবিবাহ বলে থাকি। অনুলোম বিবাহ। প্রিয় শিক্ষার্থীরা, অনুলোম বিবাহটা কি? অনুলোম বিবাহ হলো সেই বিবাহ যেখানে পাত্র এবং পাত্রী নির্বাচিত হবে। কিভাবে? তোমরা পাঠ্য বইয়ে দেখেছো যে অনুলোম বিবাহটা হলো উচ্চ বংশের কোনো পাত্রের সাথে, উচ্চ বংশজাত কোনো পাত্রের সাথে যদি নিম্ন বংশজাত কোনো পাত্রীর বিবাহ সংগঠিত হয় সেই বিবাহটাকে আমরা বলবো অনুলোম বিবাহ। অর্থাৎ যে উচ্চ বংশের পুরুষের সাথে নিম্ন বংশের যে নারীর বিবাহটা হয় সেই বিবাহটাকে আমরা বলবো অনুলোম বিবাহ। এই বিবাহটা কেমন হতে পারে? এই বিবাহটা যেমন জাতি বর্ণ ভিত্তিক সনাতন ধর্মে এই বিবাহটা অনেক সময় দেখা গেছে। অর্থাৎ ব্রাহ্মণের কোনো পুত্রের সাথে যদি নিম্ন বর্ণের শূদ্রের কোনো নারীর বিয়ে হয় সেই বিয়েটাকে আমরা বলবো অনুলোম বিবাহ। এরপর আমরা আলোচনা করব এর বিপরীত বিবাহ, যেটাকে আমরা বলি প্রতিলোম বিবাহ। প্রিয় শিক্ষার্থীরা, প্রতিলোম বিবাহ, প্রতিলোম এটা ঠিক অনুলোম বিবাহের বিপরীত। এখানে পাত্রী হবে উচ্চ বংশের পাত্রী এবং নিম্ন বংশের পাত্র হবে। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে উচ্চ বংশের কোনো পাত্রীর সাথে যদি
নিম্ন বংশের কোনো পাত্রে বিবাহ সংগঠিত হয় সেই বিবাহকে আমরা বলবো প্রতিলোম বিবাহ। যেমন ব্রাহ্মণের কোনো মেয়ের সাথে যদি শূদ্রর কোনো ছেলের বিয়ে হয় সেই বিয়েটাকে আমরা কি বিয়ে বলবো, সেই বিয়েটাকে আমরা কি বিবাহ বলবো, সেইটাকে আমরা বলবো প্রতিলোম বিবাহ। এরপরে দেখো তোমরা লেভিরেট বা বিধবা বিবাহ, লেভিরেট বা বিধবা বিবাহ। এই ভাষাটার মাধ্যমে তোমরা বুঝতে পারছো কোন বিবাহের কথা বলা হচ্ছে। লেভিরেট অর্থাৎ কোনো নারী যদি স্বামী মারা যায়, অর্থাৎ কোনো স্ত্রীর যদি স্বামী মারা যায়, তাহলে স্বামীর যে কোনো ভাইয়ের সাথে যদি বিধবা ওই মহিলার বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাকে আমরা কি বলি, লেভিরেট অথবা বিধবা বিবাহ বলে থাকি, তাই না? তাহলে আমরা কি বলবো, যে বিধবা মহিলার সাথে তার মৃত স্বামীর যে কোনো ভাইয়ের যদি বিবাহ সংগঠিত হয় সেই বিবাহটা হলো লেভিরেট বিবাহ। সরোরেট বিবাহ বা শালিকা বিবাহ। সরোরেট বিবাহ বা শালিকা বিবাহ অর্থাৎ কোনো পুরুষের যদি স্ত্রী মারা যায় তাহলে স্ত্রীর যে কোনো বোনের সাথে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সেটাকে আমরা বলছি সরোরেট বিবাহ। অর্থাৎ কোনো ব্যক্তির স্ত্রী মারা গেলে, কোনো ব্যক্তির স্ত্রী যদি মারা যায় তাহলে স্ত্রীর যে কোনো বোনের সাথে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে সেই বিয়েটাকে আমরা বলছি সরোরেট বিবাহ, যেটাকে শালিকা বিবাহ অনেক সময় বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, প্যারালাল কাজিন ভালো করে তোমরা খেয়াল করো। প্যারালাল কাজিন বিবাহ, একই লিঙ্গের আত্মীয়র সন্তানদের ভিতরে যদি কোনো বিয়ে সংগঠিত হয় সেই বিয়েকে আমরা কি বলবো, প্যারালাল কাজিন বিবাহ। আমি তোমাদের দেখাই, দেখো চাচাতো ভাই এই চাচাতো ভাইয়ের সাথে যদি চাচাতো বোনের বিয়ে হয় সেই বিয়েটাকে আমরা বলছি প্যারালাল, তাই না? কি বলছি আমরা, প্যারালাল। অর্থাৎ চাচাতো ভাইয়ের সাথে চাচাতো বোনের বিয়ে হচ্ছে, এটা হলো প্যারালাল। আবার খালাতো ভাইয়ের সাথে যখন খালাতো বোনের বিয়ে হচ্ছে, তাই না, দেখো তোমরা, সেইটা হলো প্যারালাল কাজিন বিবাহ। অর্থাৎ সমলিঙ্গের আত্মীয়র সন্তানদের ভিতর যে বিয়েটা সংগঠিত হয় তাকে আমরা কি বলছি, প্যারালাল কাজিন বিবাহ। তাহলে চাচাতো ভাই বোনের ভিতরে বিয়ে হলে প্যারালাল এবং খালাতো ভাই বোনের বিয়ে হলে প্যারালাল বিবাহ।
এবার আসো আমরা ক্রস কাজিন। ক্রস ক্রস কাজিন বিবাহ। বিপরীত লিঙ্গের আত্মীয়র সন্তানদের ভিতরে যদি বিবাহ সংগঠিত হয়, আমি আবার বলছি, বিপরীত লিঙ্গের আত্মীয়র সন্তানদের ভিতরে যদি বিবাহ সংগঠিত হয়, সেই বিবাহকে আমরা বলবো ক্রস কাজিন বিবাহ। যেমন ফুফাতো ভাই ফুফাতো বোন, মামাতো ভাই মামাতো বোন, এই ফুফাতো ভাইয়ের সাথে মামাতো বোনের বিয়ে হচ্ছে, তাই না? আবার এই ফুফাতো বোনের সাথে এই ফুফাতো বোনের সাথে মামাতো ভাইয়ের বিয়ে হচ্ছে। দেখো, ফুফাতো বোনের সাথে বিয়ে হচ্ছে কার? মামাতো ভাইয়ের। এইদিকে ফুফাতো ভাইয়ের সাথে বিয়ে হচ্ছে কার? মামাতো বোনের। ক্রস, ক্লিয়ার? অর্থাৎ ফুফাতো ভাইয়ের সাথে মামাতো বোনের বিয়ে হচ্ছে, আর ফুফাতো বোনের সাথে বিয়ে হচ্ছে মামাতো ভাইয়ের। এই বিয়েটাকে আমরা বলে থাকি ক্রস কাজিন বিবাহ। অর্থাৎ বিপরীত লিঙ্গের আত্মীয় সন্তানদের ভিতরে যদি বিয়ে সংগঠিত হয়, সেটাকে আমরা সাধারণত বলে থাকি ক্রস কাজিন বিবাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, সমাজবিজ্ঞানী এবং নৃবিজ্ঞানীরা সাধারণত এই বিবাহগুলো সম্পর্কে তাদের মতামত ব্যক্ত করেছে, এবং সমাজবিজ্ঞান এবং নৃবিজ্ঞানে এই বিবাহগুলো সাধারণত সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরেও কিছু বিবাহ সম্পর্কে আমরা অনেক সময় অনেক পাঠ্য বইয়ে পড়ে থাকি। যেমন বলা হচ্ছে জোরপূর্বক বিবাহ। বিভিন্ন আদিবাসী সমাজগুলোর ভিতরে এই বিবাহটা দেখা যেত। আবার কিছু আরেকটা বিয়ে আছে যেটাকে বলা হয় রোমান্টিক বিবাহ। সেটা কি? সেটা হলো পাত্রপাত্রী নিজেরাই নিজেদেরকে পছন্দ করার পরে তাদের অভিভাবকদের সম্মতিতে এই বিয়েটা সংগঠিত হয়। আজকে এই ছিল বিবাহের মূল বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের বিবাহ কি, বিবাহের প্রকারভেদ বা প্রকরণ সমূহ আলোচনা করলাম। এই ছিল বিবাহের প্রকারভেদ বা প্রকরণ। তোমরা শুধু অনলাইন ক্লাস না, অনলাইনের ক্লাসের সাথে সাথে বাড়িতে নিয়মিত পাঠ্য বই নিয়ে তোমাদের অনুশীলন করতে হবে। যদি অনুশীলন না করো, তাহলে আমাদের ক্লাস নেওয়াও বৃথা হবে, তোমরাও উপকৃত হবে না। তোমরা এই অধ্যায়ের বিবাহ এবং বিবাহের প্রকারভেদ আমার ক্লাসের সাথে সাথে আমি আশা করব বাসাতেও তোমরা অনুশীলন করবে। প্রিয় শিক্ষার্থীরা, এই কোভিড-19 এই চরম দুঃসময়ে তোমরা বাড়িতে পড়াশোনার পাশাপাশি সৃজনশীল কাজকর্মে যুক্ত থাকো এবং অকারণে বাইরে ঘোরাফেরা করার দরকার নেই। যদি বাইরে আসতে বাধ্য হও, সেই ক্ষেত্রে নিয়ম নীতি মেনে, অর্থাৎ বিধিনিষেধ মেনে বাইরে যাওয়া। এবং আমি দোয়া করি তোমরা সবাই সুস্থ থাকো, তোমাদের পরিবারের সবাই সুস্থ থাকুক। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার আমার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।